সো আজকে আমরা শুরু করব এসিড এন্ড বেস এর ক্রিয়েটিভ কোশ্চেন। আমাদের শীটের মধ্যে এখানে 7টা সেন্সিল দেওয়া আছে, তোমাদের এই 7টা সলভ করতে হবে। সো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, x এবং z যোগের অণুতে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বের করো। ওকে, রিঅ্যাকশন কমপ্লিট করা যাক। ফার্স্টে 1 নম্বর বিক্রিয়াটা সালফার প্লাস অক্সিজেন, x একটা যৌগ দেওয়া আছে আর 3 নম্বর বিক্রিয়াটাতে z আছে, কার্বন প্লাস অক্সিজেন z। যে কাজটা করতে হবে, এখানে x এবং z কে আমাকে প্রথমে জানতে হবে এবং এদের যে বন্ড সিস্টেমটা, এখানে বন্ড পেয়ার এন্ড লন পেয়ারটা আমাকে বের করতে হবে, বন্ধন জোড় এবং মুক্ত জোড় আমাকে বের করতে হবে। তো এখানে যখন রিঅ্যাকশন করব তখন x এর পরিবর্তে আমরা কি পাবো, বুঝতেই পারছো, সালফার ডাই অক্সাইড, আর z এর পরিবর্তে আমরা কি পাবো, কার্বন ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড আমাকে বন্ড ফর্মেশন করতে হবে। সো তুমি একটু সালফারের পারমাণবিক সংখ্যাটা দেখো, 2 8 6, আর কার্বনের 6 2 4, আর কি আছে এখানে অক্সিজেন এর 8, ইলেকট্রন বিন্যাস করলে 2 6। সো আমাকে একবার সালফারের সাথে অক্সিজেন, একবার কার্বনের সাথে অক্সিজেনকে যুক্ত করে দেখাতে হবে তাদের বন্ধনটা কিভাবে যুক্ত আছে একে অপরের সাথে। সো ফার্স্টে কার্বন ডাই অক্সাইডটাকে করি। কার্বন লাস্টে ইলেকট্রন কয়টা আছে, 4টা, 1 2 3 4, বুঝতে পারছো। অক্সিজেন এর লাস্ট ইলেকট্রন কয়টা, 6টা, দিলাম 6টা ইলেকট্রন। আমি লুইস সিস্টেমে অর্থাৎ লুইস স্ট্রাকচারের মাধ্যমে আমি এদেরকে বন্ড ফর্মেশনটা করছি, অর্থাৎ এদের বন্ধনটা কিভাবে যুক্ত আছে তা দেখাচ্ছি। যেটাকে বলা হয় ডট স্ট্রাকচার। এই দুটি ইলেকট্রনের মধ্যে একটা বন্ড হবে, এই দুটি ইলেকট্রনের মধ্যে একটা বন্ড সৃষ্টি হবে। এখানে কিন্তু ইলেকট্রনটাকে তো শেয়ার করছে, তার মানে কার্বন ডাই অক্সাইড একটা কোভ্যালেন্ট বন্ড CO2, বুঝতে পারছো। এখন যদি আমরা SO2 টাকে করতে যাই, দেখতে পাবো সালফার লাস্টে এখানে 6টা আছে, সালফার এর লাস্টে কয়টা আছে, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অক্সিজেন কয়টা যুক্ত হবে এখানে, 2টা, যেহেতু Ac2 স্ট্রাকচার আমাকে করতে বলছে। অক্সিজেনের শেষে 6টা। এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড ফর্ম করবে। এটা কারটা কলাম SO2 সালফার ডাই অক্সাইড। এখন এখানে একটা কথা হচ্ছে, দুইজনে কিন্তু সমযোজী বন্ধন, কারণ দুইজনে এখানে ইলেকট্রন শেয়ার করেছে। আমি দেখতে পাচ্ছি এখানে কার্বনের বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু এখানে 4 জোড়া, কারণ কার্বনের যে 4টা যোজনী অর্থাৎ 4টা শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রনের সাথে কিন্তু সম্পূর্ণরূপে অক্সিজেন দুইটা ক্ষেত্রে যুক্ত হয়ে গেছে। কিন্তু অক্সিজেন, এই অক্সিজেনের 2টা লন পেয়ার আছে, এই অক্সিজেনের 2টা লন পেয়ার আছে। আবার যদি বন্ড পেয়ারের কথা বলি, যেটাকে বলা হয় বন্ধন জোড়, তাহলে এই অক্সিজেনের 2টা মানে 2 জোড়া আছে, আর এই অক্সিজেনের 2 জোড়া আছে। তার মানে আমি বলতে পারি 1 জোড়া আর ওই কার্বনের 1 জোড়া পরস্পর যুক্ত হয়েছে, আর এখানে অক্সিজেনের 1 জোড়ার সাথে কার্বনের 1 জোড়া পরস্পর যুক্ত হয়েছে। সো যদি একদম সোজা কথায় বলতে চাই, সেক্ষেত্রে এখানে বন্ড পেয়ার কয়টা আমি একটা লিস্ট করে লিখি, বন্ড পেয়ার আর লন পেয়ার। যেটা বলছিলাম, বন্ড পেয়ার শব্দের অর্থ বন্ধন জোড়, আর লন পেয়ার শব্দের অর্থ মুক্ত জোড়। আমরা কার্বন ডাই অক্সাইডটা প্রথমে দেখছি, যেখানে বন্ড পেয়ার ইলেকট্রন এখানে আছে 1 2 3 4, 4 জোড়া, তার মানে 8টা। সো পেয়ারের কথা যেহেতু, আমি এখানে 4 লিখবো, 4 জোড়া। আর যদি বলি লন পেয়ার 1 2 3 4, মোট কয়টা লন পেয়ার, এখানেও লন পেয়ার কয়টা, 4টা। যদি এখন সালফার ডাই অক্সাইডের কথা বলা যায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা বন্ড পেয়ার এবং লন পেয়ার কয়টা দেখতে পারবো। সালফারের বন্ড পেয়ার 1 2 3 4, এখানেও 4 জোড়া হবে, কিন্তু লন পেয়ার কিন্তু এখানে বেশি হবে, কারণ সালফারে কিন্তু নিজের একটা লন পেয়ার ইলেকট্রন আছে। সো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, সো 5 জোড়া আছে।
আশা করি তোমরা কোশ্চেনটাকে বুঝতে পারছো। আমি আবার বলতেছি, আমি লুইস স্ট্রাকচারের সাহায্যে দেখাইলাম যে এখানে কার্বন ডাইঅক্সাইডের বন্ড পেয়ার এই কয়টা, লন পেয়ার এই কয়টা, সালফার ডাইঅক্সাইডের বন্ড পেয়ার এই কয়টা, লন পেয়ার এই কয়টা। এরকম তোমাকে সালফার ট্রাইঅক্সাইড আসতে পারে বা আদার্স কোনো কম্পাউন্ড আসতে পারে, তাকে তুমি লুইস স্ট্রাকচারের মাধ্যমে সহজেই বন্ড ফর্মেশন করে তুমি সেখান থেকে বন্ড পেয়ার বা লন পেয়ারটাকে খুব সহজেই নির্ণয় করতে পারবে। আশা করি আমরা বুঝতে পারছি। তবে একটা কথা, এখানে কার্বন ডাইঅক্সাইডটা অষ্টক কাঠামো মেনে বন্ধন তৈরি করলেও সালফার ডাইঅক্সাইডটা কিন্তু অষ্টক কাঠামো মেনে বন্ধন তৈরি করে নাই। কেন একটু তাকায় দেখো, এখানে আমরা বলছিলাম 1 বন্ড ইকুয়াল টু 2 ইলেকট্রন, সো এখানে 4 বন্ড ইকুয়াল টু 8 ইলেকট্রন, বাট সালফার নিজস্ব আরো একটা দুইটা ইলেকট্রন কিন্তু রয়ে গেছে, এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে। সো দ্যাটস ওয়াই তুমি দেখতে পাচ্ছ এখানে সালফারে কিন্তু শেষে কিন্তু 8টা পূর্ণ হয় না, বরং 10টা হয়ে গেছে। অক্সিজেন ঠিকই 8টা পূর্ণ হয়েছে, কিন্তু এখানে সালফারটা কিন্তু হয় নাই। এই জন্য আমরা বলতে পারবো যে সালফার ডাইঅক্সাইড কিন্তু অষ্টক কাঠামো মেনে বন্ধন তৈরি করে না। ইভেন এরকম আরো একটা আছে সালফার ট্রাইঅক্সাইড, এটাও কিন্তু অষ্টক কাঠামো মেনে বন্ধন তৈরি করে না। বন্ধন তৈরি করে কোনো সমস্যা নাই, কিন্তু অষ্টক কাঠামো মেনে যেটাকে বলা হয় স্বাভাবিক নিয়মে বন্ধন তৈরি করে না। সো এটা আমাদের একের এ নাম্বার কোশ্চেন সম্পর্কে ব্যাখ্যা। নেক্সট আমরা আসবো একের বি নাম্বারটাতে। পরিবেশের উপরে এক্স ওয়াই জেড এর গ্যাসের ভূমিকা বিশ্লেষণ করো। দেখা যায় কি কি ভূমিকা আছে। দুই নম্বর যে রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে দেওয়া আছে নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড। 1 নং 2 নং 3 নং বিক্রিয়া থেকে আমি যেটা বুঝতে পারলাম, এখান থেকে উৎপাদ যৌগটার মধ্যে একটা সালফার ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। সমস্যাটা কোথায়? এখানে কোশ্চেন করা হচ্ছে যে পরিবেশের উপরে এই তিনটা গ্যাসের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে ফার্স্ট কথা লাগা যে নাইট্রাস অক্সাইডটা মূলত ক্ষণস্থায়ী, যার কারণে খুব সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে ফেলে। এখানে একটা বিষয় হলো, এখানে যে যৌগগুলো উৎপন্ন হয়েছে, যেমন তুমি দেখতে পাচ্ছ সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই প্রত্যেকটা যৌগই কিন্তু বায়ুমণ্ডলে বিদ্যমান। এই প্রত্যেকটা যৌগের সাথে বায়ুতে থাকা তোমার জলীয় বাষ্প, যেটাকে আমরা বলতে পারি H2O পানি, এর সাথে যখন বিক্রিয়া করানো হয় তখন প্রত্যেকে অ্যাসিড তৈরি করে। কিভাবে তা একটু মনোযোগ দিয়ে দেখো। সালফার ডাইঅক্সাইডের সাথে যখন পানি, যেটাকে বলে জলীয় বাষ্প, যখন বিক্রিয়া করে তখন সেখান থেকে উৎপন্ন করে সালফিউরাস অ্যাসিড H2SO3, সালফিউরাস অ্যাসিড। যদিও সালফার ডাইঅক্সাইডকে বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন কিংবা ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করানোর ফলে সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, তা কিনা পুনরায় আবার পানির সাথে বিক্রিয়া করানোর ফলে সেখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, যা কিনা খুব বেশি ক্ষতিকারক বায়ুমণ্ডলের জন্য। এছাড়া তোমার যদি আমি কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, সিম্পলি ওয়াটারের সাথে যখন বিক্রিয়া করানো হয় তখন সেখান থেকে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড। প্রত্যেকটা কম্পাউন্ডস কিন্তু এখানে অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সিমিলারলি নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে যখন পানি বিক্রিয়া করানো হয় তখন সেখান থেকে দেখো কি উৎপন্ন হয়, HNO2 প্লাস HNO3। আমি ইকুয়েশনটাকে ব্যালেন্স করলাম না, মানে সমতাকরণ করলাম না, অর্থাৎ এখান থেকে উৎপন্ন করে তোমার যেটাকে বলা হয় HNO2 আর HNO3, যে কোনো নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা যৌগ অ্যাসিড, যদিও নাইট্রাস অ্যাসিডটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে এটা খুব সহজেই নাইট্রিক অ্যাসিড উৎপন্ন মানে রূপান্তর হয়ে যায়। এখানে মূল বিষয় হলো এখানে যে গ্যাসগুলো আছে, তুমি দেখতে পাচ্ছ সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, প্রত্যেকটা যৌগই কিন্তু বায়ুমণ্ডলের পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে বা অক্সিজেনের সাথে জারিত করার ফলে পুনরায় তার সাথে পানি বিক্রিয়া করার মাধ্যমে কিন্তু সেখান থেকে কিন্তু প্রত্যেকটা যৌগের অ্যাসিড উৎপন্ন করছে। সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, প্রত্যেকটা যৌগই কিন্তু ঘুরে ফিরে অ্যাসিড উৎপন্ন করছে। আর যখন বৃষ্টিপাতটা হয়, তোমরা অ্যাসিড বৃষ্টি কথাটা শুনছো তোমরা সবাই, অ্যাসিড রেইন যেটাকে বলা হয়। অ্যাসিড বৃষ্টির মূল কনসেপ্টটা আসলে কি? মূল কনসেপ্ট হলো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি স্পেসিফিক কিছু গ্যাসের পরিমাণটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, ফর এক্সাম্পল এই গ্যাসগুলোর পরিমাণ যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, সেই অঞ্চলে যখন বৃষ্টিপাত ঘটে তখন কিন্তু বৃষ্টির পানির সাথে এই গ্যাসগুলো কিন্তু রিঅ্যাকশন করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ রিঅ্যাকশনগুলো, এই রিঅ্যাকশনগুলো সৃষ্টি হওয়ার ফলে কিন্তু অ্যাসিড উৎপন্ন হয়। এবং ওই অ্যাসিডটা কিন্তু যখন তোমার মাটিতে কিংবা দালান কোঠাতে কিংবা বায়ুমণ্ডলে তোমার বিভিন্ন রকমের আমাদের মানব জীবনের যে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোর উপর যখন এই অ্যাসিড বৃষ্টিটা পড়ে তখন কিন্তু এই যন্ত্রাংশগুলো কিন্তু খুবই খুবই ক্ষতিকারক হয়ে যায়, খুবই ক্ষতির সম্মুখীন হয়ে যায়। জীবজন্তু সহ পশু পাখি সবাই কিন্তু অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়।
আর অ্যাসিড বৃষ্টির ফলে তোমরা জানো যে অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান কিন্তু 5.6, কিন্তু যদি অ্যাসিড বৃষ্টিটা একটু মেজর পরিমাণে ঘটে থাকে বা একটু বেশি মাত্রায় যদি এই গ্যাসগুলোর পরিমাণ বায়ুমণ্ডলে থেকে থাকে, তখন কিন্তু অ্যাসিড বৃষ্টিটা যখন হয়, সেই বৃষ্টিটার ফলে যখন অ্যাসিড বৃষ্টিটা যখন মাটিতে পড়ে, তখন কিন্তু মাটিতে কিন্তু পিএইচ এর মান 4 কিংবা 4 এর থেকে কম হয়ে যায়। আর বুঝতেই পারছো পিএইচ এর মান 4 থেকে কম হয়ে যাওয়াটা কতটা ক্ষতিকারক জন্য, কারণ মাটি থেকে বিভিন্ন উদ্ভিদ কিংবা অনেক কিছু কিন্তু এটা কিন্তু সৃষ্টি হচ্ছে। আমরা অনেকটা কিন্তু মাটির উপর নির্ভরশীল, সেই মাটি থেকে আমরা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করছি বা এভরিথিং আমরা কিন্তু মাটির সাহায্য নিয়েই কিন্তু আমাদের জীবন পরিচালনা করছি। তো সেই দিক থেকে যদি মাটিতেই যদি পিএইচ এর পরিমাণ যদি 4 কিংবা 4 এর থেকে যদি কম হয়ে যায় সামহাও, তাহলে কিন্তু আমরা কিন্তু পুনরায় কিন্তু পরিবেশের ভারসাম্যটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। সো এই সকল কারণে অ্যাসিড বিষয়টা খুবই ভয়াবহ একটা ব্যাপার। এই জন্যই বলা আছে পরিবেশের উপরে এই গ্যাসগুলোর ভূমিকা কিন্তু খুবই মারাত্মক, কারণ এই গ্যাসগুলোর ফলে কিন্তু মূলত অ্যাসিড রেইনের সৃষ্টিটা ঘটে। তোমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে ফুল কনসেপ্টটা নিজের ভাষায় বা আমি যেটা বললাম তার থেকে মোটামুটি কথাগুলোকে গুছিয়ে নিয়ে কিংবা বইয়ের সাহায্য নিয়ে যেভাবে পারো অ্যাসিড বৃষ্টি ফুল কনসেপ্টটা ঘ নাম্বারে লিখে দেবা, আশা করি এটা পারবা। ওকে, নেক্সট আমরা এখন চলে যাবো 2 নাম্বারটাতে। এখানে বলছে যৌগটির আণবিক সংকেত বের করো। কোন একটা যৌগের মধ্যে হাইড্রোজেন দেওয়া আছে, সালফার দেওয়া আছে এবং যৌগটার বাষ্প ঘনত্ব দেওয়া আছে। এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। সো এই অঙ্কগুলো তোমাদের ষষ্ঠ অধ্যায়ে করে আসা হয়েছে, তারপর আমি একটু করে দিচ্ছি। দেখো দেখা যায় কি কি পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। একটা যৌগে হাইড্রোজেন পার্সেন্টেজ দেওয়া আছে 2.04%। ওকে, আর কি আছে, সালফার 32.65%। আর অক্সিজেনটা এখানে দেওয়া নাই, সো বুঝতেই পারছি অক্সিজেনটা আমাকে বের করতে হবে। আরেকটা যৌগের যেটা পার্সেন্টেজটা এখানে দেওয়া নাই সেটা আমরা বের করে নিচ্ছি। 100 থেকে এটা যোগফলকে বিয়োগ করে দিব। 2.04 plus 32.65, বুঝতে পারছো? 100 minus 2.04 plus 32.65, 65.31 পাওয়া যাবে। এবার কি করতে হবে, প্রত্যেকের আণবিক ভর দ্বারা প্রত্যেককে কিন্তু ভাগ করতে হবে। হাইড্রোজেন এটাই থাকবে 2.04 divided 1, 2.04 থাকবে। সালফার 32.65, সালফারের ভর 32, ভাগ করতে হবে অক্সিজেন 65.31 divided 16। সেখানে পাচ্ছে 32.65 divided 32, অলমোস্ট 1.02 পাওয়া যাবে এখানে। আর এটাতে 65.31 divided 16, 4.08 পাওয়া যাচ্ছে। ওকে, এরপর কি করতে হবে, প্রত্যেককে অনুপাতে সেট করতে হবে। তো লিখবো হাইড্রোজেন সালফার অক্সিজেনের অনুপাত। এগুলো তোমরা সবাই আশা করি পারো। 2.04 is to 1.02 is to 4.08। সব থেকে লোয়েস্ট ভ্যালু দ্বারা এভরিথিংকে ভাগ করে দিই আমরা। 1.02 দ্বারা 1.02, 1.02, 2.04, 1.02, 4.08। এখানে কাজ করলে 2 পাবো, এখানে কাজ করলে 1 পাবো, এখানে কাজ করলে 4 পাবো। সো যদি আমি এদের স্থূল সংকেতটাকে লিখি তাহলে কি পাচ্ছি, প্রথমে হাইড্রোজেন আছে তার মানে H2, তারপর সালফার, তারপর অক্সিজেন 4, HCl4, সালফিউরিক অ্যাসিড। কিন্তু আমাকে তারা বের করতে বলছে আণবিক সংকেত, আমি বের করলাম মাত্র স্থূল সংকেত। এরপর কাজ করি আণবিক সংকেত বের করার জন্য। সো আমরা লিখবো ধরি আণবিক সংকেত H2SO4N। ওকে, তাহলে প্রশ্নগত কি লিখতে পারি, H2SO4
n, এটা কত পাচ্ছি আমি আণবিক ভর লিখে ফেলি এখানে। সো 1 into 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 গুণ 4 n ইকুয়াল টু, আর আমাদের এখানে বাষ্প ঘনত্ব দেওয়া আছে 49, তার মানে 2 into 49। তোমরা জানো যে বাষ্প ঘনত্বকে দ্বিগুণ করলে কিন্তু আণবিক ভর পাওয়া যায়। এখানে কাজ করলে এটাও 40n পাবো, 98 পাবো, আর এখানেও 98 পাওয়া যাবে। 98 ভাগ করলে n এর মান 1 থাকবে। সুতরাং আণবিক সংকেত কি হইল? H2SO4 এর যদি 1 বসানো যায় তাহলে এটাই থাকবে। সো প্রাপ্ত যৌগটা তাহলে কি পাইলাম? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটা আমাদের হলো। এরপর আমাকে ঘ নাম্বার কোশ্চেন করা হয়েছে, কপারের সাথে উল্লেখিত যৌগটি লৌহ অবস্থায় বিক্রিয়া না করলেও গাঢ় অবস্থায় বিক্রিয়া করে, কেন ব্যাখ্যা করো। ঠিক এই ব্যাখ্যাটা তোমাদের কিন্তু আমি লাস্ট ক্লাসে হয়তোবা এই ব্যাখ্যাটা দিছিলাম যে কপারের সাথে কেন বিক্রিয়াগুলো করে এবং বিক্রিয়াগুলো কেন করে না। তো আমরা দেখি এই কোশ্চেনটাকে আমরা কিভাবে কি করতে পারি, আর একটু রিভিউ ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর আগে একটা ভিডিও দেখাইছিলাম, সেখান থেকে ব্যাখ্যাটা লিখে দিতে পারো। মোট কোশ্চেন, কপারের সাথে প্রাপ্ত অ্যাসিডটা লৌহ অবস্থায় বিক্রিয়া করে না, কিন্তু গাঢ় অবস্থায় বিক্রিয়া করে। কোশ্চেন করা হয়েছে এটাই। লৌহ সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করতে দিব তখন সেখান থেকে নো রিঅ্যাকশন হবে, অর্থাৎ এখানে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। কিন্তু কপারের সাথে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তখন সেখানে বিক্রিয়া সম্পন্ন হয়। সেখান থেকে কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস পানি এক্সেট্রা উৎপন্ন করে। আমি ইকুয়েশনটাকে কিন্তু ব্যালেন্স করছি না, তোমরা চাইলে সমতাকরণ করে নিতে পারো। এর একটা পিছনে কিছু কারণ আছে, যেমন গাঢ় নাইট্রিক অ্যাসিডের একটা জারণ ধর্ম রয়েছে। তোমরা জানো এটাকে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সেখান থেকে উৎপন্ন করে পানি প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জাইমান অক্সাইড, জারণ ধর্ম রয়েছে। কিন্তু লঘুটার এই বৈশিষ্ট্যটা নাই। তোমরা সক্রিয়তা সিরিজের কথা সবাই শুনছো। সক্রিয়তা সিরিজে যে সকল মৌলগুলো অধিক সক্রিয় সেই সকল মৌলগুলো চাইলেই তার থেকে কম সক্রিয় মৌলগুলোকে প্রতিস্থাপন করার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন করতে পারে। কিন্তু যে সকল মৌল কম সক্রিয় সে চাইলেই একটি অধিক সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করতে পারে না। তোমরা জানো যে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে কপার অবস্থান করছে, তার মানে কপার কিন্তু হাইড্রোজেন অপেক্ষা কম সক্রিয়। দ্যাটস ওয়াই কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এরপর যে বিক্রিয়াটা সম্পন্ন করবে সেই ক্ষমতাটা কপারের নাই। এই জন্য লঘু অবস্থায় সালফিউরিক অ্যাসিডটা কিন্তু কপারের সাথে কোনো বিক্রিয়া সম্পন্ন করবে না। কিন্তু গাঢ় অবস্থায় এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। তার পিছনে মূল কারণটা গাঢ় সালফিউরিক অ্যাসিড এর জারণ ধর্ম রয়েছে। এটা তোমার যখন বিক্রিয়া করানো হয় তখন সেখান থেকে পানি, সালফার ডাইঅক্সাইড প্লাস জাইমান অক্সাইড উৎপন্ন হতে পারে। এই জারণ ধর্ম থাকার কারণে খুব সহজেই কপার সালফিউরিক অ্যাসিড অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া সম্পন্ন করতে পারে। কিন্তু লঘু অ্যাসিডের এই জারণ ধর্ম বিদ্যমান নেই, এর জন্য তারা সক্রিয়তা সিরিজকে ফলো করে বিক্রিয়া সম্পন্ন করতে যায়। আর যখন দেখে সক্রিয়তা সিরিজের মধ্যে কপার নিচে অবস্থান করছে হাইড্রোজেনে, তখন তো বিক্রিয়া করার কোনো প্রশ্নই আসে না। আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টা। এখন আমরা শুরু করবো 3 নম্বরটা। এখানে দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া দেওয়া আছে, যৌগ এ বিজারক হিসাবে কাজ করে, কেন ব্যাখ্যা করো। সো দেখা যাক কিভাবে সে বিজারক হিসাবে কাজ করে। এখানে মোটামুটি আমাদের একটা রিঅ্যাকশন করতে হবে। এই রিঅ্যাকশন করার মাধ্যমে আমরা সেখান থেকে বুঝতে পারবো এখানে সে কিভাবে বিজারক হিসাবে কাজ করছে। সো কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, তবে একটু ডিফিকাল্ট তোমাদের কাছে মনে হতে পারে। সো দেখা যাক, আগে ফার্স্টে রিঅ্যাকশনটা কমপ্লিট করব আমরা। রিঅ্যাকশনটা কি দেখতে পাচ্ছি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড। রিঅ্যাকশনটা অলমোস্ট তারা করে দিয়েছে। জিঙ্ক সালফেট প্লাস ওয়াটার প্লাস এ। এই এ যৌগটার কথা বলা হচ্ছে। এই এ যৌগটা কি বলছে এখানে, এই যৌগটা বিজারক হিসেবে কাজ করে। সো প্রথমে আমরা একটু রিঅ্যাকশনটা কমপ্লিট করার চেষ্টা করব। সো আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে এখান থেকে সালফার ডাইঅক্সাইড অবশ্যই উৎপন্ন হবে। তার মানে এই যৌগটা অ্যাকচুয়ালি সালফার ডাইঅক্সাইড। ওকে, আমাকে দেখাইতে হবে এই যৌগটা বিজারক হিসেবে কাজ করে। যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে এই যৌগটা জারক হিসেবে কাজ করে, অর্থাৎ এই যৌগটা জারণ ধর্ম রয়েছে, তাহলেই কিন্তু বুঝতে পারবো সে বিজারক হিসেবে কাজ করে। কারণ তোমরা জানো যে যে জারণ ঘটায় সে বিজারক, আর যে বিজারণ ঘটায় সে জারক। এখানে কোশ্চেন করতে হয়েছে, আমাকে ব্যাখ্যা করতে হবে যে এটা একটা বিজারক। এখন আমাকে তাহলে প্রমাণ করতে হবে যে ওর জারণ ধর্ম রয়েছে। দেখা যাক এটা আমরা একটা রিঅ্যাকশনের সাহায্যে কিভাবে করে প্রমাণ করতে পারি।
একটা রিঅ্যাকশন ফেরিক ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস পানি, এখান থেকে ফেরাস ক্লোরাইড, দেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, এই একটা রিঅ্যাকশন। যদি রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করি সেক্ষেত্রে এখানে 6টা আর এখানে ক্লোরিন 2টা 3টা, সেখানে যদি 2 দেই 2টা 4টা, আর যদি এখানে আমরা 2 ব্যবহার করি 4টা আর 2টা 6টা পারফেক্ট, ঠিক আছে। আয়রন 2টা তাও ঠিক আছে। এখানে আর কি আছে, পানি 2টা, তার মানে এখানে 2 দিতে হবে, তার মানে হাইড্রোজেন 4টা 2টা 4টা পারফেক্ট। ওকে, ব্যালেন্স করে ফেলাম ইকুয়েশনটাকে। এখন কথা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটু এদের অক্সিডেশন নাম্বারটা বের করে লিস্ট করতে হবে। তো যেগুলো আমি রিডাক্স করানোর সময় শিখে আসছি। সো ফেরিক ক্লোরাইডের +3 আর সালফার ডাইঅক্সাইড যখন বের করবা, সালফারের যা সংখ্যা +4 পাবা, এখানে তুমি +2 পাবা, আর এখানে যখন তুমি সালফারটা বের করবে তখন +6 পাবা। আশা করি এগুলো তো বের করতে পারো, x ধরে যে বের করে। ফেরিক ক্লোরাইডে আমি আয়রনটা বের করে নিছি, এখানে আমি সালফারের যা সংখ্যা বের করছি x ধরে, এখানে আমি আয়রনটা বের করছি, এখানে আমি সালফারটা বের করছি, কারণ বাদ বাকিগুলো এখানে কোনো পরিবর্তন হয় নাই। এখানে H+ আছে, H- আছে, এগুলা মোটামুটি সেম, H+ আছে, Cl- আছে, ওভারঅল সবকিছু সেমই আছে, যার সংখ্যা কোনো পরিবর্তন হয় নাই। এখানে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সো এই একটা চেঞ্জ আর এই একটা চেঞ্জ। এই রিঅ্যাকশনটা কিন্তু উদ্দীপকে কিন্তু দেওয়া নাই। সো তোমাকে জারণ ধর্ম প্রদর্শন করে তা প্রমাণ করার জন্য একটা রিঅ্যাকশন করতে হবে, যার মধ্যে তোমাকে দেখাতে হবে যে ওর জারণ ধর্ম রয়েছে। আচ্ছা হলো। সো রিঅ্যাকশনটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে সালফারটা কিন্তু তার জারণ সংখ্যা ইনক্রিজ করেছে। সো আমি লিখতে পারি ইনক্রিজিং অক্সিডেশন নাম্বার। তার মানে সে কি করেছে, অক্সিডেশন করেছে, মানে জারণ ঘটিয়েছে। আর উপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি +3 থেকে +2 চলে গেছে, তার মানে সে কমে ফেলেছে, তার মানে ডিক্রিজিং করেছে। তার মানে তার বিজারণ ঘটেছে, অর্থাৎ রিডাকশন। ওকে, সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এখানে সালফার ডাইঅক্সাইডটা কিন্তু এর জারণ ঘটিয়েছে, তার মানে সালফার ডাইঅক্সাইড কিন্তু এখানে একটা বিজারক পদার্থ। সো তুমি এটা কনফার্ম, এটা একটা রিডাক্ট্যান্ট। ওকে, অপরদিকে যদি আমি ফেরিক ক্লোরাইডের কথা বলি, এখানে কিন্তু ফেরিক ক্লোরাইডের থেকে ফেরাস ক্লোরাইড উৎপন্ন করেছে, অর্থাৎ +3 থেকে +2 তে সে শিফট হয়েছে। সো এখানে রিডাকশন সম্পন্ন করেছে, তার মানে এখানে সে জারক পদার্থ, অক্সিডেন্ট ঘটেছে ফেরিক ক্লোরাইডে। কিন্তু আমাদের আসলে ফেরিক ক্লোরাইডের মুখ্য না, আমাদের মুখ্য হলো সালফার ডাইঅক্সাইড। আমাকে দেখাতে বলছিল যে সালফার ডাইঅক্সাইড বিজারক রূপে কাজ করে। সো এটা অবভিয়াসলি একটা রিঅ্যাকশনের সাহায্যে আমরা প্রমাণ দেখাইলাম যে রিঅ্যাকশনটা আমাদের যেহেতু সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটেছে, তার মানে সে বিজারক হিসেবে এখানে কাজ করছে। আশা করি তোমরা একটা এক্সাম্পল দেখানোর মাধ্যমে এবং বাংলা ব্যাখ্যাগুলা ডিটেইলসটা মোটামুটি গুছিয়ে লিখে দেখাতে পারবে এই রিঅ্যাকশনের পরিপ্রেক্ষিতে। ওকে, নেক্সট আমরা এখন চলে যাব, যদি এ এবং বি যৌগ বায়ুতে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে তাহলে তা পরিবেশের মারাত্মক দূষণ করে, উক্তিটি বিশ্লেষণ করো। সেম কাইন্ডিং অ্যাসিড রেইন কনসেপ্ট ব্যাখ্যা দিতে হবে, তারপর আমি এ এবং বি কে তোমাদের একটু দেখাই দিচ্ছি। তবে মূল থিমটা কিন্তু অ্যাসিড রেইন থাকবে আমাদের 3 এর বি নাম্বার কোশ্চেনের অ্যানসারটা। এক নাম্বার যে বিক্রিয়াটা আছে, একটু আগে যে বিক্রিয়াটার কথা বললাম, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করলে সেখান থেকে পাওয়া যাবে জিঙ্ক সালফেট প্লাস ওয়াটার প্লাস সালফার ডাইঅক্সাইড। এটা আমাদের তাহলে এ যৌগ ছিল। পরবর্তীকালে এ যৌগটার সাথে দেখো লিখে দিছি 2 নম্বর রিঅ্যাকশনটা, এটা 1 নং ছিল, এটা 2 নং ছিল। 2A প্লাস O2
400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অলমোস্ট দেওয়া আছে, 2 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া আছে, যদি এটা অ্যাবসলিউট মান হলো 1.7 অ্যাটমসফিয়ার চাপ, আর এখানে প্রভাবক হিসেবে প্ল্যাটিনাম ইউজ করা হয়েছে। অনেকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করে 2b। ওকে, এই হলো ওভারঅল আমাদের বিক্রিয়া থিমটা। এখন এখান থেকে এই হলো সালফার ডাইঅক্সাইড। সো আমি যদি এর জায়গায় সালফার ডাইঅক্সাইড যদি লিখি, সালফার ডাইঅক্সাইড যখন পুনরায় অক্সিজেনের বিক্রিয়া করানো হবে তখন কিন্তু সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে। এটাকে বুঝতে পারছো? SO3 উৎপন্ন করবে। সো আমাদের মূল ব্যাপারটা আমরা পেয়ে গেলাম এখানে, যে পরিবেশের উপরে এই গ্যাসগুলোর ক্ষতিটা কোথায় যদি এই গ্যাসগুলোর পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। সো এখান থেকে সালফার ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে আর সালফার ট্রাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। সালফার ডাইঅক্সাইডের ফলে কিন্তু যখন পানির সাথে মিশ্রিত হয় তখন কিন্তু সেখান থেকে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, যার ভিতরে অ্যাসিডিক প্রপার্টিজ রয়েছে। সেম ভাবে সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন পানি বিক্রিয়া করে তখন কিন্তু সেখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। দুইটাই কিন্তু ক্ষতিকারক। সো যখন এদের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে তখন কিন্তু বুঝতেই পারছো যে বায়ুমণ্ডলে কিন্তু এই অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে। এর ফলে কিন্তু যখন বৃষ্টিপাতটা হবে তখন কিন্তু অ্যাসিড রেইনে রূপান্তর হয়ে যাবে, আর অ্যাসিড রেইনে রূপান্তর হওয়ার পরে সবকিছুই খুবই ডিস্ট্রাকশন সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ তোমরা বলতে পারো যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, মাটিতে পিএইচ এর মানটা 4 কিংবা 4 এর থেকে কম হয়ে যাবে। এজ রেজাল্ট পিএইচ বৃষ্টির পানিতে পিএইচ এর মান 5.6 থাকে, কিন্তু এটা অতিমাত্রায় হওয়ার ফলে মাটিতে এটা খুব বেশি ইফেক্ট সৃষ্টি করে ফেলে, পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাই সম্পূর্ণই ডিস্ট্রয় হয়ে যায়। সেই কনসেপ্টগুলো মোটামুটি তোমরা যদি একটু গুছিয়ে লিখতে পারো যে এসিড বৃষ্টির ফলে কি কি সমস্যা হয়, তাহলেই এই কোশ্চেনটা প্রপারলি গুছানো হয়ে যাবে। আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছো। এবার আমরা আসবো 4 এর গ নাম্বারটাতে। ওকে, এটা মুছে দিচ্ছি তাহলে। দেখা যাক এর কি দেওয়া আছে। সি যৌগের প্রস্তুতি অলমোস্ট উদ্দীপকে 3টা বিক্রিয়া দেওয়া আছে। সো 3টা বিক্রিয়া আমি এক করে লিখব। দেখতে পাচ্ছি 1 নং বিক্রিয়াটা লেখা আছে চুনা পাথর, একে তাপ প্রয়োগ করা হয়েছে। এরপর লেখা আছে চুন প্লাস এ, চুন প্লাস এ। ওকে, 2 নং বিক্রিয়া দেওয়া আছে এ প্লাস অ্যামোনিয়া দ্রবণ, এরপর এখানে লেখা আছে বি। 3 নং বিক্রিয়াটা দেওয়া আছে বি প্লাস ব্রাইন, দেন এখানে লেখা আছে সি প্লাস নিশাদল। আচ্ছা, এই হলো আমাদের উদ্দীপকের উল্লেখিত 3টা বিক্রিয়া। এখন যে কাজটা করতে হবে, এই 3টা বিক্রিয়ার মধ্যে সি যৌগটাকে অর্থাৎ ওভারঅল 3টা বিক্রিয়া আমাকে ফিনিশিং করতে হবে, তাহলে আমার এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে চুনা পাথরের সংখ্যা তোমরা জানোই, ক্যালসিয়াম কার্বনেট, যার বাণিজ্যিক চুনা পাথর, এটাকে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সেটা বিয়োজিত হয়ে যায়, মানে বিয়োজন বিক্রিয়া করে। এর ফলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। সো ক্যালসিয়াম অক্সাইড চুন, আর এই যৌগটা আমাদের তাহলে কোনটা? কার্বন ডাই অক্সাইড। এটা আমাদের এই যৌগ। ওকে, পরবর্তীতে দেখতে পাচ্ছি এর সাথে অ্যামোনিয়া দ্রবণ। অ্যামোনিয়া দ্রবণ বলতে আসলে আমরা কি বুঝি? কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকে বিক্রিয়াগুলো উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখন অনেকে মনে ভাবতে পারো অ্যামোনিয়া দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে হলো, তাই না? অ্যামোনিয়াম কিন্তু করে নাই, অ্যামোনিয়া দ্রবণ। একটু তাকায় দেখো, অ্যামোনিয়া তো NH3, ওকে। সো সল্ট যখন আমি তৈরি করবো ওয়াটার, সেটা যখন যখন আমি একটা সলিউশন তৈরি করবো তখন আমি এর সাথে ওয়াটার অ্যাড করবো। সো এর সাথে যখন আমি পানি অ্যাড করবো তখন কিন্তু সেখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এটাকে আমরা বলতে পারছি অ্যামোনিয়া দ্রবণ। যদি কেউ কার্বন ডাই অক্সাইড তারপরে প্লাস দিয়ে অ্যামোনিয়া প্লাস পানি তারপরে যদি এই রিঅ্যাকশনটা করে এটা উৎপন্ন করে, তাও কোনো সমস্যা নেই। তোমরা আমার কথা বুঝতে পারছো? আমি अगेन বলছি, এখানে বলা হয়েছিল অ্যামোনিয়া দ্রবণ। অ্যামোনিয়া দ্রবণ যখন আমি একটা সলিউশন তৈরি করব তখন কিন্তু আমাকে এর সাথে পানি ওয়াটার অ্যাড করতে হবে। ওয়াটার অ্যাড করার ফলে সেখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। আলটিমেটলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যামোনিয়া দ্রবণ, এবং তারপরে আমি রিঅ্যাকশন করার পরে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট বা অ্যামোনিয়াম বাইকার্বনেট পাইলাম। আশা করি এটা বুঝতে পারছো। এটা মুছে দিলাম, চাইলে লিখে রাখতে পারো তোমরা।
এন্ড ফাইনালি 3 নাম্বার যে বিক্রিয়া দেখতে পাচ্ছি, সো বি যৌগটা আমার মনে হয় আমরা পেয়ে গেলাম, বি যৌগটা পেয়ে গেছি। বি প্লাস ব্রাইন, ব্রাইন কাকে বলা হয়? তোমরা হয়তো জানো যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে কিন্তু ব্রাইন বলা হয়। সো সোডিয়াম ক্লোরাইড এর সাথে আমাদের বি যৌগটা বিক্রিয়া করবে। বি যৌগটা কোনটা ছিল? অ্যামোনিয়াম বাইকার্বনেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। সেখান থেকে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটাকে বলা হয় বেকিং পাউডার প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। তোমরা জানো অ্যামোনিয়াম ক্লোরাইড এর বাণিজ্যিক নাম কিন্তু নিশাদল। সো এটা আমাদের বেকিং পাউডার যেটা আমাদের সি যৌগটা। ওকে, সো এ বি সি হয়ে গেল, রিঅ্যাকশন কমপ্লিট। আমি রিঅ্যাকশনটাকে আগে একটু ওভারভিউ করছি তোমাদের। সেটা হলো এইখানে কিন্তু প্রথমে চুনা পাথরকে তাপ প্রয়োগ করার ফলে সেখান থেকে চুন প্লাস অক্সিজেন উৎপন্ন করছে। তোমরা জানো চুনা পাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট CaCO3। যখন এটা তাপ প্রয়োগ করা হবে তখন যে উৎপন্ন করবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন অ্যামোনিয়া দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়া প্লাস ওয়াটার অ্যাড করবে তখন সেখান থেকে উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যখন সেটা মিক্স করা হবে তখন সেখান থেকে উৎপন্ন করবে অ্যামোনিয়াম বাইকার্বনেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। পরবর্তীকালে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে যখন তুমি ব্রাইনকে, দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড কে যখন অ্যাড করবা, বলা হয় যে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশনকে মূলত ব্রাইন বলা হয়। যখন এটাকে সঙ্গে অ্যাড করবে তখন সেখান থেকে তুমি উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটাকে বলা হয় বেকিং পাউডার প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে বলা নিশাদল। সো আশা করি আমরা ওভারঅল সি পর্যন্ত প্রিপারেশন সিস্টেমটা বুঝতে পারছি। ইভেন এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বেকিং পাউডার প্রিপারেশন পদ্ধতি ছিল এই তিনটা বিক্রিয়ায়। তোমরা এখানে কিছু ডিটেইলস লিখবা প্রত্যেকটা বিক্রিয়ার পর পর 2 লাইন করে বা স্পেসিফিক কিছু মূল লাইনগুলো লিখে কোশ্চেনটাকে ফুলফিল করবা। ওকে, সো আমরা এখন এখানে আসবো ঘ নাম্বারটাতে। উদ্দীপকে কি বলছে? 1 2 3 নং বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? যুক্তি সহ ব্যাখ্যা করো। সো দেখা যাক এখানে কি ব্যাখ্যা করতে পারি। এখানে প্রথম কথা হলো যে 1 নং যে বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু নাম্বারিং করে ফেলি। এটা 1 নং ছিল, এটা 2 নং ছিল, এটা 3 নং ছিল। আমি কিন্তু এখানে বি নাম্বারে চলে আসছি। বিক্রিয়াকে কোনটা কোন ধরনের তা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। 1 নং, 2 নং, 3 নং। আচ্ছা, 1 নং বিক্রিয়াটার মধ্যে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করা হয়েছে। বিয়োজিত করার ফলে সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তার মানে এইখানে কিন্তু একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন করছে। সো তোমরা জানো যে বিক্রিয়াতে একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন করে তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়, যেটাকে বলা হয় ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তাহলে 1 নং বিক্রিয়াটাকে তোমরা বিয়োজন বিক্রিয়া বলতে পারবা না? অবশ্যই বলতে পারবা, কারণ যেহেতু তোমরা বিয়োজন বিক্রিয়ার ফার্স্টে ডেফিনিশনটা দিবা, তারপর 1 নং বিক্রিয়াটা কেন বিয়োজন বিক্রিয়া সেই কথাটা ব্যাখ্যা করলে তোমাদের হয়ে যাবে। নেক্সট 2 নম্বর বিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একাধিক রিঅ্যাকট্যান্ট বিক্রিয়া করার মাধ্যমে একটা প্রোডাক্ট উৎপন্ন করছে। সো এটা একটা কোন ধরনের রিঅ্যাকশন? অ্যাডিশন রিঅ্যাকশন, যাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। অ্যামোনিয়া, তারপরে তোমার অ্যামোনিয়ার দ্রবণ যেটাকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করার পরে সেখানে উৎপন্ন করছে অ্যামোনিয়াম বাইকার্বনেট। সো একাধিক রিঅ্যাকট্যান্ট পরস্পর যুক্ত হওয়ার মাধ্যমে একটা প্রোডাক্ট উৎপন্ন করছে। সো এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। ফাইনালি 3 নম্বর যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, 3 নম্বর বিক্রিয়াটার মধ্যে এখান থেকে সোডিয়ামটা অ্যামোনিয়াম আয়নটাকে প্রতিস্থাপিত করেছে, এরপরে বাইকার্বনেটের সাথে যুক্ত হয়েছে, দ্যাটস উৎপন্ন করছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। অপরদিকে অ্যামোনিয়ামটা এই সোডিয়ামটাকে প্রতিস্থাপিত করে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে কিন্তু তাদের আয়নগুলোর প্রতিস্থাপন করেছে, যেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কিন্তু একটা যৌগ আরেকটা যৌগ, একটা আয়ন একটা আয়নের সাথে পরস্পর এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু রিঅ্যাকশন সম্পন্ন করেছে। এজন্য আমরা এটাকে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বলতে ডাকতে পারবো, যেটাকে বলা হয় ডাবল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বা তুমি এটাকে লিখতে পারো, যদি শুধুমাত্র এখানে লেখা হয় যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তার কোনো সমস্যা নেই, কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মৌলগুলা বা যৌগগুলো তাদের নিজেদের অবস্থানটা পরিবর্তন করে একে অপরের সাথে অবস্থান পরিবর্তন করছে, বা যেটাকে বলা হয় অদল বদল করছে, এর ফলে বিক্রিয়া সম্পন্ন করেছে। প্রোডাক্টের দিকে তাকায় দেখো, রিঅ্যাকশন দিকে তাকায় দেখো, ঠিক একই আছে, জাস্ট করে তাদের অবস্থাটা চেঞ্জ আছে। এই জন্য রিঅ্যাকশনটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবো। আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছি আমরা। আচ্ছা, 4 নাম্বারটা আমরা সম্পূর্ণ করে ফেললাম।
কিন্তু 4 নাম্বারটাতে বলছিল একটা কথা যে শক্তি চিত্র অঙ্কন করো। এখানে শক্তি চিত্র অঙ্কন করো কথাটা এখানে হবে না, এই লেখাটা আমি একটু ভুল করে লিখে ফেলছি শীটের মধ্যে, তোমরা এটা লেখাটা এখান থেকে কেটে দাও। শক্তি চিত্র অঙ্কন করা যেত যদি আমাদের এখানে কোনো তাপোৎপাদী কিংবা তাপহারী বিক্রিয়া থাকতো, তখন সেখান থেকে আমরা এনার্জি ডায়াগ্রামটা অঙ্কন করতে পারতাম। কিন্তু এখানে উপরের রিঅ্যাকশনগুলো কিন্তু আসলে সেরকম কোনো রিঅ্যাকশন না, একটা বিয়োজন বিক্রিয়া ছিল, একটা সংযোজন বিক্রিয়া ছিল, একটা প্রতিস্থাপন বিক্রিয়া ছিল, সেখান থেকে আসলে এনার্জি ডায়াগ্রাম অঙ্কন করা সম্ভব নয়। যেহেতু আমাদের এখানে এনার্জির মান দেওয়া নাই, সেহেতু আমরা এই শব্দটা তোমরা এখান থেকে কেটে দিবা। আরেকটা ঠিক করে নাও তোমরা, 7 নাম্বার কোশ্চেনটাতে এখানে এ এবং বি দুইটা পাত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি মাঝখানে 200 ml লিখে নিবা, ওকে? কারণ দুইটা পাত্রের মধ্যে আমি আয়তন দিয়েছিলাম 200 ml, কিন্তু 200 ml কথাটা শীটের মধ্যে লিখতে আমার খেয়াল ছিল না, তোমরা এখন এটা ঠিক করে নাও। ওকে, ঠিক আছে, আমরা এখন 5 নাম্বার চলে যাব, আমাদের 4 পর্যন্ত কমপ্লিট। 5 নাম্বার বলা হচ্ছে যে কোন একটি মৌলের একটি পরমাণুর ভর এত, এদের 34টি নিউট্রন রয়েছে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। সো অনেক কিছু করতে হবে। এখানে দেখতে পাচ্ছি একটি পরমাণুর ভর দেওয়া আছে, তুমি লিখবা দেওয়া আছে একটি পরমাণুর ভর কত, 1.046 into 10 to the power minus 22 গ্রাম। ওকে, তাহলে আমরা এখান থেকে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো না, তোমাদের শিখেছিলাম সূত্রটা। সো আমরা লিখবো আপেক্ষিক পারমাণবিক ভর ওকে, একটি ভর যেটা দেওয়া আছে সেটা আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট খালি 1.046 into 10 to the power minus 22 কে 1.66 into 10 to the power minus 24 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। দেখা যাক ভাগ করলে কত পাওয়া যাবে। 1.046 into 10 to the power minus 22 divided 1.66 into 10 to the power minus 24, কাজ করলে আমরা 63 পাচ্ছি অলমোস্ট। আর এই নিউটন সংখ্যা দেওয়া আছে, সো লিখতে পারি এখানে n এর মান কত দেওয়া আছে, নিউটন সংখ্যা 34, ওকে? আর আমরা পারমাণবিক ভর মানে ভর সংখ্যা কত পাইলাম, 63। আমাকে বের করতে হবে প্রোটন সংখ্যা, কারণ তার মাধ্যমে আমি ওই মৌলের পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারবো। আমরা জানি n equal to a minus p, so p মান হয়ে যাচ্ছে, তাহলে a এর মান আমরা কত পাচ্ছিলাম এখানে 63, আর n এর মান কত পাচ্ছিলাম 34। আলটিমেটলি যদি এখানে আমরা বাদ দেই তাহলে আমাদের কত থাকবে, 63 minus 34 29 থাকবে এখানে, ওকে? সো তাহলে চিন্তা করে দেখো যে 29 কোন মৌলের পারমাণবিক সংখ্যা, অবভিয়াসলি কপার। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই যে মৌলটা আছে এই মৌলটা অ্যাকচুয়ালি কপার। আমাকে এখন দেখাতে হবে পর্যায় সারণীতে কপারের অবস্থানটা কোথায়। সো ইলেক্ট্রোবিন্যাস করব, তারপর আমি তার অবস্থান নির্ণয় করব। কনসেপ্ট তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হচ্ছে? ওকে, সোজা কোশ্চেন ছিল এটা একদমই, এগুলা অবজেক্টিভ আসতে পারে। সো আমি লিখছি কপার 29 নাম্বার মৌল। ফার্স্ট অফ অল আমি এটাকে ইলেকট্রন কনফিগারেশন করব মডার্ন সিস্টেমে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। তুমি এটা জানোই যে এটিতে ইলেকট্রন 9 থাকা যাবে না, এজন্য আমি 10 লিখে পরবর্তী শক্তিস্তর থেকে এক ইলেকট্রন এখন অপসারণ করেছি। সো এটার অবস্থানটা কোথায়, সো বুঝতেই পারছো n এর মান 4, তার মানে 4th পর্যায়, এন্ড লাস্ট দুইটা নাম্বার যদি যোগ করি তাহলে 11th গ্রুপ পাচ্ছি। সো আশা করি আমরা কপার অবস্থানটা পর্যায় সারণীতে নির্ণয় করতে পেরেছি। এরপরে বলা হচ্ছে ঘ নম্বরে বিক্রিয়াটি কোন ধরনের যুক্তি প্রদর্শন করো। এইবার আমাকে এখানে বিক্রিয়া করতে হবে, করার পর আমাকে দেখাইতে হবে যে বিক্রিয়াটা কোন ধরনের। সো ফার্স্টে বিক্রিয়াটা সম্পন্ন করব, যেহেতু উদ্দীপক দেখে তোমরা বুঝতে পারছো এটা ডেলিচের অঙ্ক, ডেলিচি মান বের করব, তাহলে হয়ে যাবে। 5 ক নাম্বার শেষ, এবার আমরা আসবো 5 খ নাম্বারটা। রিঅ্যাকশন কমপ্লিট করা যাক। অ্যামোনিয়া প্লাস ওয়াটার, সরি অক্সিজেন দেওয়া আছে এখানে, ওয়াটারের সাথে বিক্রিয়া করা হয় নাই উদ্দীপকে, অক্সিজেনের সাথে করানো হয়েছে। এখান থেকে উৎপন্ন যৌগ অ্যামোনিয়াম
প্লাস ওয়াটার, হাইড্রোজেন মনোক্সাইড। সো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, বিক্রিয়াটাকে ব্যালেন্স করি। নাইট্রোজেন এখানে একটা, এখানে একটা, হাইড্রোজেন এখানে 3টা, আর এখানে অক্সিজেন 2টা। সেখানে যদি আমরা 2 দেই তাহলে নাইট্রোজেন 2টা হচ্ছে, এখানে তাহলে 2 দিতে হবে। হাইড্রোজেন হচ্ছে 6টা, তাহলে এখানে 3 দিতে হবে। অক্সিজেন 2টা আর অক্সিজেন 3টা, মানে 5টা। তাহলে এখানে একটা কাজ করব আমরা, 5/2 নিয়ে আসি অক্সিজেন। দ্যাটস রিঅ্যাকশন কমপ্লিট। আশা করি আমরা রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করলাম এবং রিঅ্যাকশনটাকে কমপ্লিট করলাম। ওকে, এবার আমাকে যে কাজটা করতে হবে, রিঅ্যাকশনটা বন্ড ফর্মেশন করতে হবে। তার আগে আমরা এখানে আমাদের ডিটেইলসে কি কি মান দেওয়া আছে তা আমরা একটু এখানে লিখে নেই। তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে কিন্তু দেওয়া আছে, লিখে নিবা। নাইট্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মান দেওয়া আছে 392। ওকে, আর অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের মান কত দেওয়া আছে? 498। ওকে, নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেনের মান কত দেওয়া আছে এখানে? 344। অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের মান কত দেওয়া আছে? 464। হ্যাঁ, মধ্যবর্তী থেকে সমস্ত মানগুলো রাখলাম। প্রত্যেকটা একক কিন্তু কিলোজুল পার মোল। আমার স্পেস নাই দেখে আমি লিখলাম না, তোমরা লিখে নিবা। সো রিঅ্যাকশনটাকে ফার্স্টে আমরা করলাম, এবার আমরা রিঅ্যাকশনটাকে বন্ড ফর্মেশন করব। তাদের বন্ধনটা কেন দেখাবো? বন্ড ফর্মেশন, অ্যামোনিয়ার বন্ড ফর্মেশন তো সবাই পারোই। প্লাস 5/2 অক্সিজেন অণুর বন্ড ফর্মেশন পারবা। নাইট্রোজেন মনোক্সাইড, ওকে, আর পানিটাকে পারে না, H বন্ড ও বন্ড H। ওকে, এবার আমরা লিখবো যে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, অথবা তুমি লিখতে পারো যে বিক্রিয়ক পদার্থের মোট শক্তি, এটা লিখলেই হয়। সো আমি শর্টকাট এখানে HR লিখলাম, বা তুমি চাইলে এখানে E1 লিখতে পারো, যার যেটা খুশি। ওকে, সো এখান থেকে একটা, দুইটা, 3টা পাচ্ছি, আর 2টা, তার মানে কয়টা পাচ্ছি? 6টা নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন। বুঝতে পারছি ব্যাপারটা? প্লাস 5/2 পাচ্ছি অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। সমস্ত মান তো আমাদের দেওয়াই আছে। হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন 392। 5/2 এটা মান কত? 498 কিলোজুল পার মোল। দেখবো কত আসে। এরপর তুমি লিখতে পারো এখানে E2 বন্ধন করার জন্য প্রয়োজনীয় নির্গত শক্তি, অথবা তুমি এখানে HP লিখতে পারো উৎপাদ পদার্থের মোট শক্তি। সো নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন 2টাই আছে, কিন্তু ওখানে আছে দেখো 2টা আর বাইরে 3টা, তার মানে কয়টা? 6টা অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। ডাবল বন্ডের মান 344 দেওয়া আছে, আর সিঙ্গেল বন্ডের মান 464 দেওয়া আছে। দেখা যাক, তারপর ডেলিস বের করে, খুব সহজ একটা ব্যাপার। মানটা কত আসে? 6 × 392 প্লাস 5/2 × 498। এখানে কাজ করলে 3597 পাবো আমরা। আর এদিক থেকে হিসাব করতে গেলে 2 × 344 প্লাস 6 × 464, 3472 কিলোজুল পার মোল পাবো। 2 × 344, 6 × 464। আগেটা ছিল 2, 6 × 392, 5/2 × 498। হ্যাঁ, এটা 3597 ছিল, আর এই মানটা একটু চেক দিলাম 3472। ওকে, কমপ্লিট আছে। তাহলে আমি এখান থেকে ডেল এইচ বের করব। তুমি লিখবা, আমরা জানি ডেল এইচ ইকুয়াল টু E1 - E2 লিখতে পারো, অথবা HR - HP লিখতে পারো। HP HR এর মান কত পাচ্ছি? 3597 মাইনাস 3472 কিলোজুল পার মোল। যদি এখানে বাদ দেই 3597 মাইনাস 3472, তাহলে এখানে অলমোস্ট প্লাস 125 আসে কিলোজুল পার মোল। দেখো মূল ব্যাপারটাকে বুঝতে পারছো কিনা? 1 নং বিক্রিয়াটা একটি রেডক্স বিক্রিয়া, ব্যাখ্যা করো। সহজ একটা কাজ। 1 নং বিক্রিয়াটা ফার্স্টে কমপ্লিট করব। গ্রুপ
cuprous sulfide প্লাস cuprous oxide রিঅ্যাকশন যখন করব তখন সেখান থেকে কপার প্লাস সালফার ডাইঅক্সাইড পাবো। সো প্রত্যেকটা জারণ সংখ্যা বের করে ফেলি, তারপরে কাজ করা শুরু করে দিই। এক্ষেত্রে সালফারটা -2 আর কপারটা কথা যদি বলি তাহলে এখানে +1 আছে, অক্সিজেন তো -2ই, সালফার এখানে +4 আছে, এখানে 0 আছে। হ্যাঁ, মূলত চেঞ্জটা মনে হয় আমরা পেয়ে গেছি। এই একটা সালফারের মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি আর কপারের মধ্যে এখানে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিডেশন নাম্বারটা কিন্তু নেমে গেছে, তার মানে ডিক্রিজ হয়েছে। ডিক্রিজিং অক্সিডেশন নাম্বার, সো ডিক্রিজ যদি হয়ে থাকে তাহলে এটাকে আমরা রিডাকশন বলতে পারবো। আর উপরটার মধ্যে -2 থেকে +4 চলে গেছে, অনেক বেশি হয়ে গেছে, তার মানে ইনক্রিজ হয়েছে। ইনক্রিজিং অক্সিডেশন নাম্বার, সো এটা অক্সিডেশন। হ্যাঁ, এটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলতে পারবো, কারণ ফার্স্ট অফ অল এই বিক্রিয়াটার মধ্যে তাদের জারণ সংখ্যার মানটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি এক জায়গাতে সালফারটাতে, বিশেষ করে সালফারে ইনক্রিজ হয়েছে অক্সিডেশন নাম্বারটা এখান থেকে, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে। আবার যদি আমি কপারের কথাটা বলি তাহলে কপারে কিন্তু ডিক্রিজ হয়েছে অক্সিডেশন নাম্বারটা। সো যেহেতু এখানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটছে, তার মানে কিন্তু এটা একটা রেডক্স বিক্রিয়া, এটা কনফার্ম। বুঝতে পারছো? তুমি এখানে ব্যাখ্যা করে লিখবা যে এখানে এর জারণ ঘটেছে, অর বিজারণ ঘটেছে, এই সেই অমুক তমুক, তাহলে হয়ে যাবে। তারপরে যদি এখানে তুমি কিছু রিঅ্যাকশন করতে চাও তাহলে লিখতে পারো অক্সিডেশন রিঅ্যাকশন, এটাকে বলা হয় জারণের বিক্রিয়া। এরপর লিখতে পারবে রিডাকশন রিঅ্যাকশন, এটাকে বলা হয় বিজারণের বিক্রিয়া। সো অক্সিডেশন রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সালফার -2 থেকে, একটু ফ্রেশ করে দেখি, +4 এর রূপান্তর হয়েছে। ওকে, আর রিডাকশনের মধ্যে কপার প্লাস সে কপারের রূপান্তর হয়েছে, 0 চলে গেছে। তো যদি মিলাই সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 52টা আর এখানে দেখতে পাচ্ছি তোমার 4টা কম, তার মানে যদি 50 হিসাব করি আমি বিষয়টাকে, তাহলে কত আসতেছে 46। 6টা ইলেকট্রন এখানে বেশি আছে, সো এখান থেকে -6 ইলেকট্রন যদি করে দিন, দুই পাশে ব্যালেন্স হচ্ছে, অথবা ওই পাশে +6 করলেও হবে, কারণ পাশে 46টা আছে, 6টা যোগ করলে 52 বলছে। এখানে যদি হিসাবটা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 50টা 49টা আছে, এখানে একটা যোগ করতে হবে। রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার জন্য আমাকে অবশ্যই ইরানটাকে 6 দ্বারা গুণ করতে হবে যদি ফাইনাল রিঅ্যাকশন করতে যাই। এটাকে বলা হয় সম্পূর্ণ বিক্রিয়া। উপরেরটা ঠিক থাকবে, সিক্স ইলেকট্রন 4+ পাচ্ছি, আর এখানে 6 দ্বারা গুণ করে 6 কপার প্লাস 6 ইলেকট্রন, আর এটা পাবো 6 Cu। ব্যালেন্স করলে কাটাকাটি যাবে, থাকবে আমাদের 2 মাইনাস +6 কপার, আর এখানে আমাদের থাকবে 4 প্লাস +6 কপার। একটু হিসাব করে দিই, কপার 6টা ঠিক আছে, সালফার একটা ঠিক আছে। চার্জ যদি ওভারঅল হিসাব করি, এখানে +6 আছে আর -2, তার মানে এখানে আমাদের +4 থাকবে, আর এখানেও +4 আছে। সো কারেক্ট। সো আশা করি আমরা এক নং বিক্রিয়াটাকে রেডক্স বিক্রিয়া বলতে পারবো। তাছাড়া আমরা এখানে অক্সিডেশন রিঅ্যাকশন ফাইনাল রিঅ্যাকশন সম্পূর্ণটাই কমপ্লিট করলাম। এখানে বলা হয়েছে 1 নং এবং 2 নং বিক্রিয়ায় ধাতব আয়নগুলো শনাক্ত করো, যার সমীকরণ সহকারে উপস্থাপন করতে হবে। কোশ্চেনটা কি আসলো? ধাতব আয়ন শনাক্তকরণ মানে যেটাকে আমরা ইংলিশে বলি আইডেন্টিফিকেশন। আমরা কিভাবে বুঝবো যে এখানে এই ধাতব আয়নটা উপস্থিত আছে? এইটারই আমাকে একটা পরীক্ষামূলক প্রমাণ করতে হবে রিঅ্যাকশন করার মাধ্যমে, যেটাকে বলা হয় আয়ন আইডেন্টিফিকেশন। ফুল কনসেপ্ট আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, তারপরে
আমি অনেক কিছু বলবো, খুব মনোযোগ দিয়ে দেখবা। এই কোশ্চেন একটু বড় হতে পারে ব্যাখ্যাটা, কিন্তু অনেক কিছু বুঝার আছে এখানে। আয়ন আইডেন্টিফিকেশন। আয়ন কয় প্রকারের হয়? দুই প্রকারের। একটা কি? ক্যাটায়ন, একটা হয় অ্যানায়ন। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম এখান থেকে যে ক্যাটায়নের শনাক্তকরণ অথবা অ্যানায়নের শনাক্তকরণ দুই রকমের শনাক্তকরণে হয়। এখন ক্যাটায়ন কারা? আমি কিছু এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। যেমন কপার 2+, Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, lead 2+, lead 4+, এরকম আরো অনেক আছে। পটাশিয়াম প্লাস, তারপরে সোডিয়াম প্লাস, এরকম আরো অনেক আছে। এগুলো সবই হলো ক্যাটায়ন। অ্যানায়ন কারা আছে? অ্যানায়নের মধ্যে হ্যালাইড মূলক যেগুলো আছে, আয়োডাইড, ক্লোরাইড, ব্রোমাইড, ক্লোরাইড, অথবা কিছু যৌগমূলক আছে, যেমন তোমার কার্বনেট, তারপর তোমার সালফেট, তারপরে তোমার নাইট্রেট, ফসফেট। একই সাথে কিন্তু যৌগমূলক হিসেবে ক্যাটায়নের মধ্যেও যৌগমূলক আছে কিছু, একটু তোমাদের আমি লিখে দিচ্ছি। যেমন অ্যামোনিয়াম। তাহলে এখান থেকে যে দাঁড়াইলো যে অ্যানায়ন, প্রধানত আমি কয়েকটা এক্সাম্পল দেখালাম। এখানে অনেক প্রকারের পজিটিভ চার্জ দেখালাম, কিছু যৌগমূলক দেখালাম, কিছু এলিমেন্ট দেখালাম। আর এখানে অ্যানায়নের মধ্যে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলা কিছু হ্যালাইড আছে, কিছু তোমার কি বলে এটাকে রেডিকেলস আছে, আর যেমন কার্বনেট আছে, সালফেট আছে, নাইট্রেট আছে, ফসফেট আছে। এগুলো সবগুলোই হলো অ্যানায়ন। আর উপরে সবগুলো হলো ক্যাটায়ন। আরো অনেক ক্যাটায়ন আছে, আরো অনেক অ্যানায়ন আছে, সবগুলো তো লেখা সম্ভব না, আমি কিছু এক্সাম্পল তোমাদের দেখালাম। তাহলে প্রথম কথা যেটা দাঁড়াইলো যে এই ক্যাটায়ন কিংবা অ্যানায়ন এর আইডেন্টিফিকেশন আমাদেরকে করতে হবে একটা পরীক্ষামূলক পদ্ধতির সাহায্যে। এখন আইডেন্টিফিকেশন অর্থাৎ পরীক্ষাটা আমরা কিভাবে করে করব? পরীক্ষার জন্য কিছু প্রসিডিওর আছে, কিছু পদ্ধতি আছে। একটা বিষয় হলো তোমাকে যে কাজটা করতে হবে, এদেরকে তোমাকে যে আয়নটাকে শনাক্তকরণ করতে হবে তারই একটা সল্ট নিতে হবে। এখন তুমি যার আয়নটা শনাক্ত করবে তার সল্ট নিবে। ফর এক্সাম্পল আমি তোমাকে কিছু উদাহরণ দেখাচ্ছি। যেমন তুমি চাচ্ছ কোনো এক কারণে এই আয়নটাকে শনাক্তকরণ করার জন্য, আমি একটু মার্ক করে দেখাচ্ছি তোমাদের। তুমি এই আয়নটাকে তুমি শনাক্ত করতে যাচ্ছ, তখন তোমাকে এই আয়নেরই একটা সল্ট নিতে হবে। হতে পারে কপার 2+, যেমন কপার সালফাইড, এখানে কপার 2+ বিদ্যমান না বলো। আবার তুমি যদি এখানে কপার ক্লোরাইডটাকে নাও, এখানেও কিন্তু +2 আছে। মানে এক কথায় কপার আর +2 এর একটা সল্ট তোমাকে নিতে হবে। তুমি কপার নাইট্রেট নিতে পারো, এরকম তুমি যে কোনো একটা জায়গা নিতে পারো যেখানে তোমার কপার 2+ বিদ্যমান। বুঝতে পারছো? যার আইডেন্টিফিকেশন তোমাকে করতে হবে। এইটা নেওয়ার পরে এর সাথে তোমাকে একটা স্ট্রং বেস অ্যাড করতে হবে, একটা লঘু ক্ষার যুক্ত করতে হবে, লঘু ক্ষার যুক্ত করতে হবে। মোস্ট অফ দ্য টাইম লঘু ক্ষার হিসেবে অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রক্সাইডটাকে ব্যবহার করা হয় এখানে। এখন এখানে কথা হচ্ছে যে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করার ফলে এতে করে যখন বিক্রিয়াটা সম্পন্ন হয়, এদের মধ্যে থেকে যে কোনো একটা নিবা, নেওয়ার পরে তুমি সোডিয়াম হাইড্রক্সাইড নিবা, নেওয়ার পর তুমি যখন পরস্পরকে অ্যাড করবে তখন এখানে একটা রিঅ্যাকশন সম্পন্ন হবে। হওয়ার পরে একটা যৌগ উৎপন্ন করবে। ধরো তুমি এখান থেকে কপার ক্লোরাইডটাকে সাথে নিছো, সাপোজ তুমি এটার কপার 2+টা যখন শনাক্তকরণ করতে যাচ্ছ, কপার ক্লোরাইড তুমি নিলা, যখন এখানে বিক্রিয়াটা করবে তখন সেখান থেকে উৎপন্ন করবে বলো কপার হাইড্রক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন এখানে একটা বিষয় তাকায় দেখো, সেটা হলো এই যে যৌগটা উৎপন্ন করলা, এই যৌগটার মধ্যে একটা প্রিসিপিটেশন সৃষ্টি হবে, একটা অধঃক্ষেপণ সৃষ্টি হবে। সল্ট আইডেন্টিফিকেশনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ ধরতে গেলে সবসময়ই এখানে অধঃক্ষেপ সৃষ্টি হবে। যদিও সল্ট আইডেন্টিফিকেশন অনেকগুলো প্রসেস আছে বা অ্যান আইডেন্টিফিকেশনের জন্য অনেকগুলো মেথড আছে, আমি তোমাকে একটা মেথড আপাতত 9 লেভেলের জন্য দেখাচ্ছি। তো এখানে যে যৌগটা উৎপন্ন করছে এই যৌগটার মধ্যে একটা অধঃক্ষেপ সৃষ্টি করবে, এবং এই অধঃক্ষেপের ফলে তুমি এখান থেকে একটা কালার পাবা। ওই কালারটা দেখেই তুমি বুঝতে পারবা যে এখানে আসলে কপার 2+ ক্যাটায়নটা উপস্থিত ছিল। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেমন যদি রিঅ্যাকশনটা যদি করা হয় তাহলে এখান থেকে যে কালারটা পাওয়া যায় সেটা হালকা ব্লু কালারের পাওয়া যায়, অর্থাৎ ব্লু কালারের প্রিসিপিটেশন সৃষ্টি করে, এখান থেকে ব্লু কালারের একটা অধঃক্ষেপ তৈরি করে। এর মাধ্যমে বোঝা যায় যে এখানে কপার 2+ আয়নটা উপস্থিত ছিল।
তোমরা কি আয়ন আইডেন্টিফিকেশনের কনসেপ্টটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আমি অ্যাগেইন বলছি যে তোমার কাছে একটা আয়ন আছে উদ্দীপকের মধ্যে, বা সাপোজ তুমি রিয়েল লাইফ একটা রিঅ্যাকশন করতে যাচ্ছ, তখন তোমার কাছে একটা আয়ন আছে। এখন ওই আয়নটা যে আসলেই যে তোমার সলিউশনটার মধ্যে ছিল তার একটা টেস্ট তোমাকে করতে হবে। এখন এমনও হতে পারে যে রিঅ্যাকশন করছো, রিঅ্যাকশন করার পর সেই আয়নটা আর নাই, অন্যরকম একটা আয়ন চেঞ্জ হয়ে গেছে। হতে পারে না, যেমন তোমার Fe2+ কে তুমি রিঅ্যাকশন করছো, উৎপন্ন করে ফেলছে Fe3+, তো এরকমটা হতে পারে। তার মানে এখন তুমি এখানে বুঝবা কিভাবে যে এখন আমার এই সলিউশনটার মধ্যে Fe2+ আয়নটা আছে নাকি, অর্থাৎ ফেরাস আয়নটা আছে নাকি ফেরিক আয়নে রূপান্তর হয়ে গেছে, তা তুমি বুঝবা কিভাবে? তা তোমাকে এই আয়ন আইডেন্টিফিকেশন টেস্ট করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এখানে আমার কাছে এই আয়নটা বিদ্যমান রয়েছে। মূল কনসেপ্ট হলো আসলে এটাই, বিষয়টা খুবই কঠিন কিছু না। অনেকের কাছে এই বিষয়টা খুব কঠিন মনে হতে পারে যে শনাক্তকরণ না জানি কি নাকি, আসলে অত কিছু না, সবকিছুই হয়। যেমন অ্যালুমিনিয়ামটাকে যখন শনাক্তকরণ করা হয় তখন এটা সবসময় হোয়াইট কালারের একটা প্রিসিপিটেশন সৃষ্টি করে। আবার যদি Fe2+ তৈরি করা যায়, Fe2+ কে যখন আইডেন্টিফিকেশন করা হয় তখন সেখান থেকে অলমোস্ট গ্রিন কালারের একটা প্রিসিপিটেশন সৃষ্টি করে। Fe3+ কে আইডেন্টিফিকেশন করলে সেখান থেকে রেডিশ ব্রাউন, যেটাকে বলা হয় তোমার লালচে বাদামি, রেডিশ ব্রাউন কালারের একটা প্রিসিপিটেশন সৃষ্টি করে। এর মাধ্যমে আসলে বিভিন্ন আয়ন শনাক্তকরণ করা যায়। ইভেন এই যে আমাদের ঋণাত্মক আয়ন যেগুলো আছে, অ্যানায়ন যেগুলো আছে, এদেরও আইডেন্টিফিকেশন আছে। তোমাদের লেভেলে আসলে এত ডিসক্রিপশন, এত ডিটেলস তোমাদের বইয়ের মধ্যে লেভেলে তোমাদের নাই, এই জন্য আসলে হয়তো বা আমি এতটা ব্যাখ্যা দিব না। তবে আমার ইচ্ছা আছে একদিন সময় করে কিছু ক্যাটায়ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষার মধ্যে তোমাদের আসে, অথবা কিছু অ্যানায়নটা খুব কমই আসে, খুবই কম তোমাদের লেভেলে আছে, অ্যানায়নটা তোমরা ইন্টারমিডিয়েটে পাবা। এই কনসেপ্টের উপর এখান থেকে চারটা মোটামুটি 8টার একটা ওভারঅল একটা কনসেপ্ট, তোমাদের একটা ব্যাখ্যাটা ফুল দিয়ে দিব কিছু রিঅ্যাকশন করার মাধ্যমে, এবং তাদের কোন কোন কালারগুলো পাওয়া যাবে তাও তোমাদের আমি একদিন দিয়ে দিব আশা করা যায়। কিন্তু আমরা আমাদের কোশ্চেনটার মধ্যে ছিলাম, কিন্তু ওই কোশ্চেনটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের কিছু করতে হচ্ছে। দেখি এখানে কি কি আছে। এখানে বলা হয়েছিল যে 1 এবং 2 নং বিক্রিয়ার ধাতব আয়নগুলো শনাক্ত করলে শনাক্তকরণটা করতে হবে আমাকে। তো ধাতব আয়নগুলো যদি আমি উদ্দীপকের কথা বলি, তাহলে এখান থেকে 3 প্রকারের আয়ন আছে, যদি বিষয়টাকে খেয়াল করো। একটা লগা কপার 2+ আয়ন আছে, একটা লগা Fe2+, একটা লগা Fe3+ আয়ন আছে। এই 3 প্রকার আয়নের আমাকে টেস্ট করতে হবে। সো আমি এই 3 প্রকার আয়নের টেস্ট করব কিভাবে? এই একই রকম মেথডে। আমি আবার বলতেছি, তুমি যে সল্টটাকে নিচ্ছ সেই সল্টটাকে তুমি একটা টেস্ট টিউবে নিতে হবে। নেওয়ার পরে তোমাকে কয়েক ফোঁটায় তোমাকে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড যে খাটটা আছে, এই খাটটাকে তোমাকে যোগ করতে হবে ওই টেস্ট টিউবের মধ্যে, এবং দেখা যাবে কিছুক্ষণ পর আস্তে আস্তে ওটার কালার চেঞ্জ হয়ে আসতেছে টেস্ট টিউবের, এবং দেখা যাবে খুব মজার একটা ব্যাপার, যখন বাস্তবে করবে অনেক মজা লাগবে তখন বিষয়টা দেখতে, এবং একটা অদক্ষেপ সৃষ্টি করে ফেলতেছে। তখন সেই কালারটাকে দেখেই তুমি বুঝে ফেলতে পারবা যে হ্যাঁ, এই কালারটা যেহেতু আমি এখান থেকে পাইছি, তার মানে আমার এই আয়নটা এই সলিউশনটার মধ্যে উপস্থিত ছিল। এটাই হলো মূলত আয়ন আইডেন্টিফিকেশন। আমরা ক্যাটায়ন আইডেন্টিফিকেশনটাই দেখছি, কারণ উদ্দীপকের মধ্যে আমাদের 3টা যে আছে, 3টাই ক্যাটায়ন আছে, কপার 2+, Fe2+, Fe3+। এখন আমরা কপার 2+ এর একটা বিক্রিয়া করলাম, এই লাইনটা তোমরা লিখে ফেলবা, এই যে এই লাইনটা দেখতেছো মাঝখানে, এটা লিখে ফেলবা। তবে কেউ কেউ আছে তোমাদের বইয়ের মধ্যে হয়তো বা কপার নাইট্রেটটা আছে, আর অনেকে আছে ইন্টারমিডিয়েটে তোমরা দেখবে কপার সালফেটটা, এটা অনেক বেশি পপুলার একটা, বিভিন্ন রকমের সল্ট নিয়ে তারপর সেখান থেকে আইডেন্টিফিকেশন সহজেই করা যায়। এবার আমরা একটু দেখবো যে Fe2+ এর আইডেন্টিফিকেশনটা কিরকম। আমি এটা মুছে দিচ্ছি। খুবই সোজা একটা ব্যাপার। তুমি এখানে একটা Fe2+ একটা সল্ট ব্যবহার করবা। ধরো তুমি এই একটা সল্ট নিলা, ফেরিক ক্লোরাইড নিলা, তুমি নাইট্রেট নিতে পারো, ফসফেট নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো। এটা নেওয়ার পরে তুমি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা। তখন সেখান থেকে কি পাবো বুঝতেই পারছো, FeS2 সোডিয়াম ক্লোরাইড। আমি ইকুয়েশনগুলোকে ব্যালেন্স করছি না প্রধানত, তুমি ব্যালেন্স করে নিতে পারো, সমতখন করে নিতে পারো, আমি তাহলে মূল কনসেপ্ট দেখাচ্ছি। তো এখান থেকে আমি যে প্রোডাক্ট উৎপন্ন করলাম সেখান থেকে আমি একটা যৌগ পাইলাম। এই যৌগটার এখন কোন কালারটা হবে ভালো করে এগুলো লিখে রাখবে। এটা গ্রিন কালারের পদক্ষেপ তৈরি করবে, যেটা বলে সবুজ বর্ণের একটা প্রিসিপিটেশন সৃষ্টি করবে। অবশ্যই বিক্রিয়াগুলো করে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিবা, মানে বুঝাবা যে একটা অদক্ষেপ তৈরি হচ্ছে, না হলে কিন্তু সেটা খারাপ দেখা যায়। বুঝতে পারছো? আবার যদি Fe3+ এটা করা হয়, এটা ফেরাসের ছিল, এটা ফেরিকেটটা আমরা করছি। সো এটা হাইড্রোক্সাইড নিবা, সেম কাহিনী, তুমি একই রকম ভাবে বিক্রিয়াটা করবা, তাহলে সেখান থেকে উৎপন্ন করতে পারবে ফেরিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড। এইখান থেকে তুমি রেডিশ ব্রাউন কালারটা পাবা, রেডিশ ব্রাউন, যেটাকে বলা হয় লালচে বাদামি কালারটা তুমি এখান থেকে পাবা। এর চিহ্নটা ব্যবহার করবো অবশ্যই।
সবগুলো কিন্তু প্রিসিপিটেশন সৃষ্টি করবে, অধঃক্ষেপ সৃষ্টি করবে এগুলা। আবার অ্যালুমিনিয়াম কি করলে সাদা অধঃক্ষেপ তৈরি হয়। আবার জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণ আছে, অনেক আয়ন আছে। আমি তোমাদের একটা ক্লাস এর উপরে একটা ক্লাস নিয়ে সম্পূর্ণ আয়ন শনাক্তকরণের উপর একটা চার্ট তোমাদের আমি দিয়ে দিব। আশা করি তাহলে আমাদের আয়ন শনাক্তকরণের মূল কনসেপ্ট আমরা বুঝতে পারছি। একই সাথে কিন্তু অ্যানায়নেরও শনাক্তকরণ করা যায়, যদিও আমাদের উদ্দীপকের মধ্যে অ্যানায়ন গুলো শনাক্তকরণ চায় নাই, শুধুমাত্র ধাতব আয়নগুলো চাইছে। ধাতব আয়নগুলো মানে একটা আয়নগুলো চাইছে। এবার আমরা লাস্ট ইউজ করবো 7 নাম্বারটা, এটা করলে আমাদের কমপ্লিট। বি পাত্রের দ্রবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। বি পাত্রটা দ্রবণে কোনটা আছে? H আছে বি পাত্রে, H বন্ড C+H। এই কম্পাউন্ডসটার নাম কি বলতে পারবা? এই যেটার নাম কি? ফর্মিক অ্যাসিড। অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর সময় তোমাদের পড়ানো হয়েছিল, বা যেটাকে বলা হয় মেথানোয়িক অ্যাসিড। পিঁপড়াই থাকে, ফর্মিকা বলছিলাম তোমাদেরকে। এখন এই ফর্মিক অ্যাসিডের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে, খুবই সোজা কাজ। তুমি লিখবা HCOH এর আণবিক ভর হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেনের 16, দুইটা আছে × 2 + 1, কত পাওয়া যায়? 32 আর 33 + 13, 46 পাওয়া যাবে। কে কে আছে? হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি কত আছে এখানে? 46 আসবে। হাইড্রোজেন এখানে আছে দুইটা, হাইড্রোজেনের ভর 1 × 100%। ওকে, তারপর এখানে পার্সেন্টেজটা তোমরা বসায় ফেলবা, গেল। এরপর কার্বনের শতকরা সংযুক্তি। কার্বন এখানে একটা আছে, কার্বনের ভর 12, নিচে 46 × 100%। না, এখান থেকে পার্সেন্টেজ বের করে ফেলবা। এরপরে অক্সিজেনের শতকরা সংযুক্তি। অক্সিজেন আছে এখানে দুইটা, অক্সিজেনের ভর 16, 46 × 100%। তারপর এখানে দেখবা কত পার্সেন্ট পাওয়া যায়। সবগুলো চেক করে একটু দেখবা 100% কিংবা এর খুব কাছাকাছি মান পাওয়া যায় কিনা। আচ্ছা, এবার আমরা বি নাম্বারটা করব। এখানে বলছে এ এবং বি পাত্রের দ্রবণ মেশালে পিএইচ এর মানের কেমন পরিবর্তন হবে। কোশ্চেনটার মধ্যে একটু ভালো পেছাইছে। কোশ্চেন দেখে খুব চিন্তায় পড়ে যাবে, এটা আবার কেমন প্রশ্ন হইলো, পিএইচ এর মানের কেমন পরিবর্তন হবে। পিএইচ এর মানের সাহায্যে আমরা বুঝতে পারবো যে অ্যাসিড নাকি ক্ষার নাকি প্রশম, তাই না? কিন্তু এদের সাথে ওদের সম্পর্ক কোথায়? কোশ্চেনটাকে পুরোটাকে করি, তাহলে আমার মনে হয় তোমরা নিজেরা বুঝতে পারবা যে কোশ্চেনটা পেঁচাইলে কিরকম ভাবে পেঁচাই দিতে পারে। এটা তার একটা বেস্ট এক্সাম্পল। সো ফার্স্টে দুটো পাত্রে আমি এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এই পাত্রের মধ্যে, আর বি পাত্রের মধ্যে ফর্মিক অ্যাসিড আছে। দুটো পাত্রের মধ্যে যে মানগুলো পাচ্ছি সেই মানগুলোকে একটা লিস্ট করি। প্রথমে আমি লিখবো এখানে কন্টেইনার এ আর কন্টেইনার বি, বি পাত্র। এই পাত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে মোলার ঘনমাত্রা দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 0.1 মোলার, বুঝতে পারছো? আর বি পাত্রের মধ্যে ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, গেল। সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমি আণবিক ভরের কথা বলি, সো এম এর মান 40 বের হবে, তা তোমরা জানো। আর যদি ফর্মিক অ্যাসিডের আণবিক ভর যাতে একটু বের করলে আমি 46 পাইছিলাম এটা, ওকে। আর ভলিউম দুই পাত্রের মধ্যে দেওয়া আছে, আমি কিন্তু বলছিলাম আজকে যে 200 ml হবে, এটা কোশ্চেনের মধ্যে লেখা নাই, তোমরা এটা লিখে নিবা। আচ্ছা, আর কি আছে? মিসিং আমাদের ডাব্লিউর মানটা, যা আমাদের খুব কাজে লাগবে আজকে, এটাকে সলভ করতে হবে। সো তোমরা জানোই ফর এ ফর বি দুইবার কাজ করব আমি মূলত এখানে। আমরা জানি, তুমি লিখে নিবা, আমরা জানি W = SMV/1000। S কত পাচ্ছি এই পাত্রে? 0.1 মোলার, M 40, 200 ml, 1000। এটা ঠিক তাই, W = SMV/1000। S কত দ্বিতীয় পাত্রে? 0.2, M কত? 46, আর V কত? 200 ml,
বাই 1000। তারপর দেখতে হবে এখানে মানটা কত কত আসে, কারণ দুইটা ডাব্লিউ মানের মধ্যে খুব কাজে লাগবে। 0.1 ইন্টু 40 ইন্টু 200 বাই 1000, এখানে কাজ করে 0.8 পাওয়া যাবে, 0.8 গ্রাম। ওকে, আর এখানে পাচ্ছি 0.2 ইন্টু 46 ইন্টু 200 বাই 1000, 1.84 গ্রাম পাওয়া যাবে। একটা 0.8, একটা 1.84। ওকে, সো এবার আমরা দুইটা পাত্রকে মিক্স করব, কারণ যেহেতু বলছে এখানে মেশানোর কথা, সো মিশিয়ে ফেলি। আমি এই পাত্রের ডাব্লুর মানটা এখানে একটু লিখে রাখি, 0.8, আর এটার ডাব্লু 1.84। ওকে, আর কিছু আমার আপাতত এখানে লাগবে না, এখন আমি কাজ করা শুরু করে দিব। মূল কনসেপ্টে এখন আসা যাক। দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফর্মিক অ্যাসিড যুক্ত করা হয়েছে, HCOH। তারপরে জানো এই বিক্রিয়াটা খুব সহজ একটা বিক্রিয়া। আমি একটু ভেঙে দেখাচ্ছি বিক্রিয়াটাকে, তোমাদের এটা করতে হবে না, কিন্তু বিক্রিয়াটা হয় কিভাবে তা তোমাদের আমি এর আগেও অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় দেখাইছি। এইটাকে ভাঙলে এই যে অংশটা দেখতে পাচ্ছ, HCOH, এই অংশটা মাইনাস আর এই এইচটা কিন্তু প্লাস। তোমরা তো জানোই, যেহেতু আমি শিখাইছিলাম CH3COH, এটা উইক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, মানে আয়নিত করলে CH3COH মাইনাস COO মাইনাস প্লাস H প্লাস। ঠিক ওই সিস্টেমেটিক ওয়েতে আমি এটাকে ভেঙে ফেললাম। এই সম্পূর্ণ অংশটা ব্ল্যাক মার্কার দিয়ে আমি একটু দেখাচ্ছি, এই সম্পূর্ণ অংশটা মাইনাস আর শুধু এই অংশটা কি প্লাস। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো জানোই এটা প্লাস এটা মাইনাস, তাহলে চিন্তা করে দেখো কে কোন অংশটাকে নিবে। এই সোডিয়ামটা কিন্তু এই মাইনাস অংশটাকে নিয়ে অ্যাটাক করবে, আর এই H প্লাসটা ওই মাইনাসটাকে নিয়ে যুক্ত হবে। রিঅ্যাকশনটা বুঝতে পারছো? তাহলে এখন দেখো তার রিঅ্যাকশনটা কি হবে, HCONA, যেটাকে বলা হয় সোডিয়াম ফরম্যাট, ফর্মিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম ফরম্যাট প্লাস H2O। আমি নামগুলো একটু লিখে দিচ্ছি এখানে পাশাপাশি। এটা করে আশা করি এটা বুঝতে পারছো। রিঅ্যাকশনটা বোঝা বড় কথা, কারণ রিঅ্যাকশনটা মেইন এখানে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ফর্মিক অ্যাসিড, এটা সোডিয়াম ফরম্যাট, আর এটা ওয়াটার। ওকে, এখন দেখা যাক কার কথা আছে। এখানে রিঅ্যাকশনটা একটু ব্যালেন্স করা দরকার, দেখি কি ব্যালেন্স আছে কিনা। সোডিয়াম একটা HCOO, সোডিয়াম ঠিকই আছে দেখা যাচ্ছে, OH ওয়াটার। সো সব ঠিকই আছে, রিঅ্যাকশন ব্যালেন্স করার প্রয়োজন নাই, আমার রিঅ্যাকশনটা ব্যালেন্স করা আছে। এখন শুধু আমি এটা লিখে এটা কত পাচ্ছি, এটার অলমোস্ট 40 পাওয়া যাবে, আর এটার কত 46 পাওয়া যাবে। যদি আমি ডাব্লিউ এর মানে কথা বলি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ মান কত ছিল, 0.8, আর ফর্মিক অ্যাসিডের ডাব্লিউ মান কত ছিল 1.84। তাই আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে আপনি লিমিটিং বিক্রিয়ক করবেন। হ্যাঁ, তুমি যেটা বুঝতে পারছো সেটাই আমি আসলে করবো। আমি এখানে লিমিটিং বিক্রিয়কের কাজটাই করবো, কারণ লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে আমি শেষে একটা ডিসিশন দিতে পারবো যে আসলে পিএইচ এর মানের কেমন পরিবর্তন হবে। দেখো আমি ডিসিশনটা লাস্টে কিভাবে নেই। তো আমি ফার্স্ট এখানে লিখবো যেটা ঘটছে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 46 গ্রাম ফর্মিক অ্যাসিডের সাথে, তাহলে 1 গ্রামে কত, 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 46 ডিভাইডেড 40 ফর্মিক অ্যাসিডের সাথে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ছিল, 0.8 গ্রাম বিক্রিয়া করে 46 ইন্টু 0.8 ডিভাইডেড 40 গ্রাম ফর্মিক অ্যাসিডের সাথে। এখানে মানটা কত আসে তা দেখা দরকার। 46 ইন্টু 0.8 ডিভাইডেড 40, 0.92 গ্রাম ফর্মিক অ্যাসিডের সাথে। আচ্ছা, এখন এখানে একটু তাকা দেখো, আমাদের স্টকে ফর্মিক অ্যাসিড কতটুকু ছিল, 1.84 গ্রাম। আমি পাচ্ছি কত, আমি এখান থেকে কিন্তু মাত্র কম একটা মান পাচ্ছি, 0.92 গ্রাম। তার মানে স্টকে যতটুকু ছিল তার থেকে কিন্তু কম পাওয়া গেছে। তাহলে তোমার কি মনে হয় ফর্মিক অ্যাসিড এখানে ফুরাবে? না, কখনোই ফর্মিক অ্যাসিড এখানে ফুরাবে না। তাহলে যদি ফর্মিক অ্যাসিড এখানে না ফুরিয়ে থাকে তাহলে কি ফুরাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড ফুরিয়ে যাবে।
সেখানে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট তোমার মতে কে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আগেই শেষ হয়ে যাবে। এইবার কোশ্চেনটা হলো, কিন্তু ভাই এখানে তো লিমিটিং বিক্রিয়ক বের করতে পারো নাই, কিন্তু আপনি কেন বের করলেন? প্রশ্ন আসতে পারে মনের মধ্যে। দেখা যাক এখানে কোশ্চেনটা কি বলছে তার সম্পর্কে একটু ব্যাখ্যা করে এখন আমরা কোশ্চেনটাকে ফিনিশ করে দিই। এ এবং বি পাত্রের দ্রবণ মেশালে পিএইচ এর মানের কেমন পরিবর্তন হবে? আমি দেখতে পাচ্ছি এ এবং বি কে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ফর্মিক অ্যাসিডকে যখন মেশালাম, সোডিয়াম ফর্মেট উৎপন্ন করলাম এন্ড ওয়াটার। যখন আমি এখানে লিমিটিং বিক্রিয়া করলাম, করার মাধ্যমে আমি লিমিটিং বিক্রিয়াকে সিদ্ধান্ত থেকে আমি এখান থেকে যুক্তি দিতে পারলাম যে এখানে আসলে ফর্মিক অ্যাসিডটা ফুরিয়ে যাবে না, কারণ ফর্মিক অ্যাসিড যে পরিমাণে আছে তার থেকে কম উৎপন্ন হচ্ছে, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখানে ফুরিয়ে যাবে। যেহেতু ফর্মিক অ্যাসিড ফুরাচ্ছে না, সেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ফুরাবে। যদি তুমি একটা উল্টাকার করো তাহলে তুমি সেম যুক্তিটাই পাবা। আচ্ছা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর ফর্মিক অ্যাসিড নাম থেকেই বুঝতে পারছো একটা অ্যাসিড। তার মানে এখানে ক্ষার আগে ফুরিয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ যেহেতু লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে অবশিষ্ট মানে বেঁচে থাকবে কে? ফর্মিক অ্যাসিড। চিন্তা করে দেখো, ক্ষার তো ফুরিয়ে গেছে আগে আমাদের, কারণ আমাদের তো ফর্মিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, যে পরিমাণে স্টক আছে তার থেকে কম উৎপন্ন হচ্ছে। তার মানে ফর্মিক অ্যাসিড আমাদের বিক্রিয়া শেষেও থাকবে, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবেই না, কারণ সে আগে ফুরিয়ে যাবে। যদি ফর্মিক অ্যাসিড স্টকে থাকে তাহলে কিন্তু দ্রবণটা অ্যাসিডিক হয়ে যাবে, কারেক্ট? যেহেতু অ্যাসিড আমাদের থেকে যাচ্ছে, তাহলে দ্রবণটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে। আর যদি কোন একটা দ্রবণে অ্যাসিডিক হয়, তাহলে ওই দ্রবণে পিএইচ এর মান কত হবে? এক্স্যাক্টলি মান তোমার পক্ষে আমার পক্ষে বলা অসম্ভব, কারণ আমি এখানে বিভিন্ন ভ্যালু পাচ্ছি না। অ্যাসিডের ঘনমাত্রার মানগুলো আমাদের দেওয়া নাই, দেওয়া থাকলে হয়তো আমরা পিএইচ এর সূত্রগুলো ফেলে বের করতে পারতাম। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস সূত্র ফেলে আমরা সেখান থেকে খুব সহজেই তোমার ফর্মিক অ্যাসিডের পিএইচ এর এক্সাক্ট মান বের করতে পারতাম, যদি আমাদের এটার কি বলে এটাকে ঘনমাত্রা দেওয়া থাকতো তাহলে। কিন্তু উদ্দীপকের মধ্যে কোথাও ঘনমাত্রা দেওয়া নাই। কিন্তু আমি এখান থেকে একটা বিষয় যেটা বুঝতে পারছি, সেটা হলো এখানে কিন্তু এই ফর্মিক অ্যাসিডটার যেহেতু বিক্রিয়া শেষেও থেকে যাবে, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড আগেই ফুরিয়ে যাবে, সে তো নাই, আগে থেকেই নাই, কিন্তু সোডিয়াম ফর্মিক অ্যাসিড আমাদের থেকে যাবে। তার মানে দ্রবণটা কিন্তু অ্যাসিডিক প্রপার্টিসের হবে, অর্থাৎ অম্লীয় প্রকৃতির হবে। আর যদি কোনো একটা দ্রবণ যদি অ্যাসিডিক হয়ে থাকে, তাহলে কিন্তু ওই দ্রবণের পিএইচ এর মান কত হবে? 6 এর থেকে কিন্তু কম হবে। কারণ তোমরা জানো যে 0 থেকে 6 এর মধ্যে থাকলে অ্যাসিড, আর 8 থেকে 14 এর মধ্যে থাকলে বেস, আর এক্স্যাক্টলি 7 থাকলে সেটা প্রোটন। যেহেতু আমি এখানে বুঝতেই পারছি যে এখানে আসলে দ্রবণটা অ্যাসিডিক হবে, কারণ অ্যাসিড থেকে যাবে, ক্ষার আগেই ফুরিয়ে যাবে, সেহেতু আমি এখান থেকে চোখ বন্ধ করে বলতে পারবো যে দ্রবণটার পিএইচ এর মান অ্যাসিডিক হবে, অর্থাৎ 0 থেকে 6 এর মধ্যে থাকবে, অর্থাৎ 6 এর থেকে কম থাকবে। তাহলেই সেই দ্রবণটাকে আমরা অ্যাসিডিক বলতে পারবো। আশা করি আমাদের কাছে আজকের এই কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে গেছে। তবে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম, এই অ্যাসিড এবং ক্ষার অধ্যায়টা থেকে সৃজনশীল এসএসসি পরীক্ষাতে এক্স্যাক্টলি ফুল আসে না, অন্যান্য সৃজনশীলের সাথে মিক্স করে আসে। যেমন তোমরা এখানে যতগুলো সৃজনশীল দেখছো, সবগুলো সৃজনশীলই কিন্তু প্রায় অন্যান্য অধ্যায়ের সাথে মিক্স। যেমন 1 নম্বর সৃজনশীলটাতে দেখলা তোমরা কেমিক্যাল বন্ডের সাথে মিক্স, তারপরে 2 নম্বর সৃজনশীলটা 6 নম্বর অধ্যায়ের সাথে মিক্স, তারপরে 3 নম্বর সৃজনশীলটা 10 নম্বর অধ্যায়ের স্পর্শ পদ্ধতি সালফিক অ্যাসিড প্রস্তুতির সাথে অনেকটা মিক্স আছে, কিছুটা আসে, ইভেন রেডক্সের সাথেও কিছুটা মিলে। 4 নম্বর সৃজনশীল তোমরা দেখতে পেলে, এটা কিন্তু 12 নম্বর অধ্যায়ের বেকিং পাউডার প্রিপারেশনের সাথে মিক্স করে একটা সৃজনশীল বানিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো 5 নম্বর সৃজনশীলটা কিন্তু ডেলিচের অঙ্কের সাথে কিন্তু মিক্স করে বানিয়ে দেওয়া হয়েছে এই অধ্যায়ের কোশ্চেনটাকে। এরপর 6 নম্বর সৃজনশীলটা তুমি দেখতে পাচ্ছ একটা রেডক্সের সাথে, মানে কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে কিন্তু মিক্স করে এই অধ্যায়ে একটা সৃজনশীল তৈরি করা হয়েছে। 8 নম্বরটাও ঠিক তাই, শতকরা সংযুক্তি, তারপরে তোমার ওই যে লিমিটিং বিক্রিয়ক কনসেপ্টের সাথে এই পিএইচ এর কনসেপ্টটাকে মিক্স করে সৃজনশীল তৈরি করা হয়েছে। এজন্যই বললাম যে ফুল তুমি 9 নম্বর অধ্যায় থেকে ফুল সৃজনশীল কখনোই পাবা না, এরকম মিক্স সৃজনশীলগুলাই পরীক্ষার মধ্যে পাবা। এই জন্য কিছু যে আইডিয়াগুলো আছে, যে আইডিয়াগুলোর কথা আমি এখানে বললাম, বা যে টাইপের সৃজনশীল তোমাদের দিয়ে রাখছে, এই টাইপের সৃজনশীলগুলো যদি একটু ভালো করে বুঝে সলভ করতে পারো, আশা করা যায় 9 নম্বর অধ্যায় থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসবে তা তোমরা ওভারকাম করতে পারবা। সো আজকে এই পর্যন্তই, বাই।